আমাকে বলতেছে যে টাইমস নিউ রোমান দিতে, এগুলো দরকার নাই না, এগুলা তো পারবেন। আদার টেক্সট ফন্ট হচ্ছে এরিয়াল। তো টাইমস নিউ রোমান যেটা লিখতে হবে, এখানে কি লেখা আছে? উইকলি ওয়েজ শিট ফর ওয়ার্কার, উইকলি ওয়েজ শিট ফর ওয়ার্কার। আমি তাড়াতাড়ি যাচ্ছি। উইকলি ওয়েজ শিট ফর ওয়ার্কার, ঠিক আছে? এই হচ্ছে উইকলি ওয়েজ শিট ফর ওয়েজেস শিট ফর ওয়ার্কার দিলাম। এটাকে বলতেছে টাইটেল ফন্ট কি বলতেছে একটু খেয়াল করি সবাই। এখন কাজ করেন না, খেয়াল করেন, তারপরে আবার কাজ করেন। কাজ করার জন্য সময় দিব। তো উইকলি ওয়েজ লিখলাম। এখন বলতেছে এই উইকলি ওয়েজ কে কত দিতে? টাইমস নিউ রোমান অনুযায়ী টাইটেল ফন্ট এবং ফন্টের সাইজ দিতে বলছে 14। তাহলে উইকলি ওয়েজ টাইটেল ফন্টের সাইজ হচ্ছে 14, আর টাইমস নিউ রোমান এগুলো যদি টাইমস নিউ রোমান, ঠিক আছে? উইকলি ওয়েজ আর হচ্ছে 14। এরপর আদার টেক্সট ফন্ট যা আছে তাদেরকে বলা হচ্ছে এরিয়াল। এরিয়াল। আর এখানে মনে হয় 12-13 কিছু ব্যাপার নাই, না নাই। ওকে, এরপরে এইটুকু হয়ে গেল। এরপর হচ্ছে এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডির জন্য এটা মানে এই যে যেরকম আছে, মানে এটা যেমন মাঝখানে আছে, এটা যেন মাঝখানে থাকে। হ্যাঁ, যেমন এগুলো যেমন, হ্যাঁ হ্যাঁ, অ্যালাইনমেন্ট গুলো যেন ঠিকঠাক থাকে আর কি। এটা মাঝখানে আছে, এটাও মাঝখানে আছে, এগুলো মাঝখানে আছে। এই সেলফ ফরম্যাটিং অ্যাজ পার এস স্যাম্পল, ঠিক আছে? বা এই যে ডেজিগনেশনটাকে র্যাপ টেক্সট করে দিলেন, এরকম আর কি। মানে এগুলো বলা হয় যে সেলফ ফরম্যাটিং অ্যাজ পার এস সিম্পল। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। ও আচ্ছা, দুইটা র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট করতে পারবেন। আচ্ছা দেখেন, এখন আমার যেটা কাজ হচ্ছে যে আমার প্রথমে বেশ কয়েকটা কাজ আছে। প্রথম হচ্ছে এমপ্লয়ি আইডির কাজ। এমপ্লয়ি আইডিতে আমাদের যা ছিল সেটা হলো আপনার কি, ভ্যালিডেশন করতে হবে। হ্যাঁ, ভ্যালিডেশনের জন্য আমরা কোথায় যাব? আমরা প্রথমত একটু দেখি এখন এখান থেকে সবাই দেখি, কাজ করেন না প্লিজ। আমরা ভ্যালিডেশনের জন্য মূলত যাব হচ্ছে কোথায়? আমরা প্রথমত এইখানে যেহেতু ভ্যালিডেশন করব, এই সেলটাকে আমরা চুজ করতে হবে। এখন এই সেল চুজ করার সময় আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে বাইরে এক জায়গায় জিনিসটা লিখে নিব। বাইরে কোথাও এক জায়গায় সূত্রটা লিখে নিব ডাটা ভ্যালিডেশনে কি করার আগে, যাওয়ার আগে আমি ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা ভ্যালিডেশন টুলে যাব। টুলসে গিয়ে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে ফর্মুলা ফিল্ডে ফর্মুলা লিখতে হবে। বাট যেহেতু এখানে ফর্মুলা লেখা আমার জন্য একটু ক্ষতিকারক বা আমি বুঝতে পারি না, তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এখানে একটু টেস্ট করে নিতে হবে। দেখেন এখানে লিখবেন না, এখানেই লিখে শুরু করে দেন অনেকে। এখানে কিন্তু ভ্যালিডেশনটা দিবেন, আপনি ইনপুট দিবেন, এখানে ভ্যালিডেশন হবে। বাট এখানে যদি আপনি সূত্র লিখেন তো কি আর ভ্যালিডেশন দেখবেন? ডাটা ভ্যালিডেশনে এখানে ভ্যালিডেশনটা হবে, এখানে আপনি ইনপুট দিবেন, এখানে আপনাকে ট্রু আর ফলস দেখাবে। তার মানে আপনাকে কোথায় লিখতে হবে? আউটপুট কোথায় দেখবেন? বাইরে দেখবেন। তাহলে এখানে কেন লিখতে চান? বাইরেই লিখতে হবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে ট্রু ফলস দেখব। দেখার আগে আমাকে কি করতে হবে? আমি বলবো যে আমি প্রথম যে সূত্রটা লিখি সেটা হলো কি, একটু কমিয়ে দিই, সেটা লিখি হচ্ছে অ্যান্ড অ্যান্ড লেন। না, আপনারা লিখবেন না, আপনারা দেখবেন তারপর লিখবেন। হ্যাঁ হচ্ছে লেন, এমপ্লয়ি আইডিটা হচ্ছে আমার এটা, এটাকে করতে হবে কি, ইজ ইকুয়াল টু বি, বড় করব একটু দেখেন আগে। লেন ইজ ইকুয়াল টু বি
4 ইজ ইকুয়াল টু কত 7, ঠিক আছে, কমা দিলাম। কমা দেওয়ার পরে নেক্সট হচ্ছে আমার একটা হচ্ছে এটা হলো 7 ডিজিট হতে হবে, তার জন্য দিলাম এই যে বলছে এমপ্লয়ি আইডি 7 ডিজিট হতে হবে, সেজন্য আমরা লেন দিলাম। এরপর বলতেছে এমপ্লয়ি আইডিটা ইউনিক ভ্যালু হবে, ইউনিক ভ্যালু হবে, তাহলে দিতে হবে আমার কাউন্ট ইফ। কাউন্ট ইফ এর ভিতরে বলতেছে যে রেঞ্জ, রেঞ্জ কি হবে এই পুরাটা, পুরা এমপ্লয়ি আইডির সেল রেঞ্জই হবে আমার কাউন্ট ইফ। তারপরে F4 দিবেন, ফাংশনাল কি F4, কমা দিয়ে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি এটা সেল এন্টার লেস দেন 2, কেন, কারণ যাতে একের অধিক না হয়। হ্যাঁ ইজ ইকুয়াল টু 1 দিলেও হবে, আমি লেস দেন 2 দিয়ে বুঝি, আপনি লেস দেন, আমি 2 দিয়ে শিখেছি, আপনারা 1 দিলেও কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারপরে কমা দিয়ে নেক্সট, নেক্সট হচ্ছে কি আমার ওই ই, এই যে ই আর এই 7 ডিজিটের জন্য লেফট মোস্ট হচ্ছে 7 ই আর রেস্ট অফ দ্য হচ্ছে নিউমেরিক 6 ডিজিট। তার জন্য আমাকে কি করতে হবে, আমরা দিব হচ্ছে কি ইজ নাম্বার, তারপরে আমি দিব হচ্ছে কি আপনার ইজ নাম্বারের পরে আমরা নেক্সট দিব হলো কি ভ্যালু, ভ্যালু নামে একটা ফাংশন ইউজ করব, আর ভ্যালুর পরে আমরা দিব হচ্ছে রাইট লেফট, রাইট লেফট, হ্যাঁ রাইট, RIGHT রাইট। কেন রাইট, কারণ রাইটে কে আছে, নিউমেরিক সংখ্যাগুলো আছে, নিউমেরিক সংখ্যাগুলো আছে, ইজ নাম্বার অলওয়েজ নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করে। কমা দিয়ে কত দিব 6, এখানে ইজ ইকুয়াল টু 6 দেওয়ার প্রয়োজন নাই, ইজ ইকুয়াল টু 6 দেওয়ার প্রয়োজন নাই, এটা 6 মানে ওই রাইটে 6টা ডিজিট, নিউমেরিক 6টা ডিজিট নিয়ে কাজ করবে। যাদের এখনো এই যে ফাংশন শুরু হয় আর ফাংশন শেষ হয় না, তাদের হচ্ছে না ঘুমায়া না এনজয় কইরা বেশি করে প্র্যাকটিস করতে হবে। যাদের কি হয় না, যাদের শুরু হয় ফাংশনের, ফাংশনের শেষ হয় না, ঠিক আছে। আচ্ছা তারপরে আর লেফটে কি থাকবে, লেফটে থাকবে হচ্ছে আপনার এইটা কমা দিয়ে 1 লেফটের শেষ ইজ ইকুয়াল টু ই। আপনি সূত্র বলে দিতে পারেন, কিন্তু একটা ইয়ে কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে এটা যদি না লিখতে পারেন, তার মানে আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। 2 এর জায়গায় হ্যাঁ তো 2 2 হ্যাঁ কোথায় কাউন্ট ইফে তো কি দিছি, হ্যাঁ 1 দেন, ইজ ইকুয়াল টু 1 দেন, সমস্যা নেই, এই দিলাম, ঠিক আছে। তাহলে এখন এটা দিলাম, ফলস আসলো, কেন ফলস আসছে বলেন, গুড, আমরা ওখানে কিছু বসাই নাই, আমরা যদি এখানে বসাই যে W101001 কি আসবে আউটপুট, ফলস আসবে। কেন ফলস আসবে, জাকিয়া আপু আপনি, সরি ম্যাডাম আপনি বলেন কেন ফলস আসবে, আমি কি লিখেছি, আর কেউ বলবেন না, ওনাকে বলতে দেন, পাশের জন্য বলবেন না। হ্যাঁ হুম রাইটে, হ্যাঁ ই হবে, হ্যাঁ আমি কি লিখছি, আচ্ছা কাছে আসেন, কাছে এসে দেখেন, আমি আচ্ছা আমি জুম করছি, জানান ওখান থেকে জুম করছি, আপনি বসেন ওখানে। আমি এখানে বলছেন যে ই লিখেছি তাই না, কিন্তু দিয়েছি কি আউটপুটে, দেখতে পাচ্ছেন না, দাঁড়ান, ও ও আচ্ছা আচ্ছা, এখন দেখেন কি লিখছি, ডাব্লিউ লিখেছি, তাহলে আমার আউটপুট কি আসার কথা, ফলস আসার কথা, তাই না, ঠিক আছে। তাহলে আমি যদি এখন লিখি যে ই
ধরেন 2টা ডিজিট কমে দিলাম, তাহলে কি আসার কথা বলেন? ফলস আসবে। কেন? কারণ আমি লিখেছি 7টা ডিজিট, কিন্তু দিয়েছি মাত্র কয়টা? 4টা ডিজিট দিয়েছি, 4টা। ঠিক আছে? না, ছোট হাতে ইয়ের জন্য আসবে না। না না, কেন? নো নো নো, দাঁড়ান দেখি। 101001 কি আসছে বলেন? ছোট বড় অ্যালফাবেট, ক্যামেল কেস, মানে কেস ইম্পর্টেন্ট না, কেস সেন্সিটিভ না, ওরা হচ্ছে স্পেলিং সেন্সিটিভ, মানে স্পেলিং ভুল লিখতে পারবেন না, বাট ছোট বড় ওটা নিবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ট্রু। যখন এখানে ট্রু আসবে তার মানে আমার কাজ শেষ না। ট্রু আসা মানে হচ্ছে আমার ভ্যালিডেশনটা ঠিকঠাক মতো হয়েছে। যারা কাজ করতেছেন তাদেরকে বলতেছি কাজ বন্ধ করেন, আমার ভ্যালিডেশন ঠিক মতো হয়েছে। আমাকে কি করতে হবে? এটাকে কপি করে আমাকে নিতে হবে কোথায়? এখানে আমরা দেখলাম মানে কি, আমার যাতে কোনো এরর না আসে সেজন্য আমি এখানে লিখলাম ট্রু ফলস। কাট করতে পারেন অথবা কপি করতে পারেন করে, এবার আমাকে এটা নিয়ে লিখতে হবে আমার ডাটা ভ্যালিডেশন কাস্টম ইজ ইকুয়াল টু ফর্মুলা এখানে। তারপরে ওকে দিব। দেওয়ার পরে এরপরে টান দিব না, দেওয়ার পরে এই জায়গাটা ফ্রি করব, মানে একদম ফ্রেশ রাখবো। ফ্রেশ রেখে এই ভ্যালিডেশনটা যেন সবাই পায় তার জন্য আমরা কি করব? এভাবে টেনে দিব, টেনে বলবো যে কপি সেলস, কপি সেলস। তাহলে এখন এবার আমি চেক করব যে E10 এতটুকু দিয়ে আমি দেখবো যে না ঠিক আছে, আমার ভ্যালিডেশন হয়েছে। এবার E101001 এটা দিলাম। এরপরে এরপরে আমি ডাটা এভাবে এখানে যা যা লেখা আছে সেগুলো পুট করতে থাকবো, লিখতে থাকবো, কারণ আমি জানি যে আমার এখানে ইউনিক ভ্যালু। নেক্সট একটা দিয়ে দেখবো যে আমার ইউনিক ভ্যালু হয়েছে কিনা। এই যে আরেকটা ডাবল ডুপ্লিকেট লিখতে দিচ্ছে না, তার মানে আমার এটা ঠিক আছে। এরপর আপনি ফিল সিরিজ দিয়ে দেন। বিষয়টা খেয়াল রাখেন, প্রথমে আমরা কি করতেছি? প্রথমে আমরা করতেছি কি, যে বাইরে কোথাও ডাটা ভ্যালিডেশনটা আমরা দিয়ে রাখতেছি। ঠিক আছে? আমার এখানে 10 পর্যন্ত, তাই এত বেশি আসলো কেন? না 10 ঠিক আছে। ও আমি এখানে ইয়েটা ডিজিটটাই ভুল লিখছি, 101001 ঠিকই তো আছে। সবই ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন প্রথমে আমরা কি করছি, বাইরে কোথাও এক জায়গায় লিখে রাখছি যে ডাটা ভ্যালিডেশন এখানে করেছি, করে ট্রু ফলস আনছি। আনার পরে সেটাকে কোন ধাপে নিছি? আমরা ডাটা ভ্যালিডেশন টুলসে গেছি, ডাটা ট্যাবের ভিতরে ডাটা টুলস এর ভিতরে ডাটা ভ্যালিডেশনে গেছি, পপ আপ উইন্ডো আসছে, আসার পরে আমরা এখানে কি লিখছি? কাস্টম, কাস্টমে এসে ফর্মুলাতে ফর্মুলা দিয়ে দিছি। ওকে, তাহলে আমার ডাটা ভ্যালিডেশন ডান। না লিস্ট হবে না, কাস্টমই হবে, কাস্টম, লিস্ট হবে না, কাস্টম। তাহলে এমপ্লয়ি আইডি থেকে আমার কাজ শেষ। এরপর আমার ডেজিগনেশন, ডেজিগনেশনে এবার ওরা বলছে এতদিন আমরা শিখছি কি কোনো ড্রপ ডাউন দেওয়া যাবে না, শিখছি না এক জায়গায় যে ফুড ফুডই হতে হবে, ট্রাভেল ট্রাভেলই হতে হবে। হ্যাঁ, আবার এখানে বলতেছে যে তুমি ড্রপ ডাউন, এখানে তারা বলতেছে যে তুমি ড্রপ ডাউন দাও, এবং ড্রপ ডাউন আমরা কি করতে পারো যে লিস্ট করে ড্রপ ডাউন দেখাইতে পারি, তাই না? বাট এখানে আপনি লিস্ট যখন আমরা করি, বলেন তো এটা কোথা থেকে শিখছি? আমি যদি এখানে ড্রপ ডাউন আনতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? হ্যাঁ, লিস্টে যেতে হবে। এবার সোর্স চিনাইতে হবে, সোর্স কোথায়? কোথাও তো সোর্স নাই, হেল্পার টেবিল লাগবে না এখানে। এই যে এইটা আপনাকে বুঝতে হবে, কোথায় হেল্পার টেবিল লাগবে, কোথায় হেল্পার টেবিল লাগবে না। যেমন এখানে কোনো হেল্পার টেবিল নাই, তাহলে সোর্স কাকে চিনাবো? তাই না? একটা কোশ্চেন আছে না? এখানে হচ্ছে আপনি যদি লিখে দেন গ্রেড 1 2 হয়ে যাবে। গ্রেড 1 2 লেখার সময় সাবধানে লিখতে হবে, গ্রেড তারপরে একটা হাইফেন তারপরে 1, এরপর কিন্তু কোনো স্পেস নাই, খেয়াল করবেন। গ্রেড 1 লিখলেন কমা দিয়ে, কোনো স্পেস দিচ্ছি না মাঝখানে। যখন যদি স্পেস দেন তাহলে আপনাকে স্পেস অনুযায়ী লিখতে হবে, কারণ গ্রেড 1 এর উপর, গ্রেড 2 এর উপর, গ্রেড 3 এর উপর ডিপেন্ড করে আপনার কিছু ফর্মুলা হবে।
তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যখন গ্রেড 1 2 লিখবো, লিখবেন না প্লিজ, নোট ডাউন করতে পারেন, বাট পিসিতে কোনো হাত দিবেন না কেউ। হ্যাঁ, নোট ডাউন করেন, নোট ডাউনের কোনো সমস্যা নাই। গ্রেড 2 ওকে দিলাম। তাহলে দেখেন আমার লিস্ট আকারে সবাই চলে আসছে। গ্রেড 3 ও লাগবে, কিন্তু গ্রেড 1 2 লেখার সময় কোনো স্পেস সামনে পিছে দিতে পারবেন না। আমি আবারও নোটপ্যাডে লিখে দিচ্ছি। আমি যখন গ্রেড 1 2 লিখবো, এই যে আপনারা যে প্র্যাকটিস করেন না, তার পিছনে বড় কারণ আপনারা কেউ আমার কাছে ফর্মুলা চান নাই। পুরা একটা দিন গেছে, একজনও বলেন নাই যে আমাদের ফর্মুলা গুলো তো দিলেন না, একজনও বলেন নাই, কোনো অ্যাক্টিভিটি নাই, শুধু ছবি। ফুলের ছবি না দেন, আমি বলতেছি পড়াশোনাও করেন। আরে বাবা, আমি তো মানে বিরোধী না আপনাদের ঘুরতে যাওয়ার। আমি বলছি আমি বলছি যে আপনারা ওয়ানে আসি, এখনো সময় আছে, স্যারেরা প্লিজ প্র্যাকটিস করেন, ম্যাডামরা প্লিজ প্র্যাকটিস করেন, আপনারা ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা, তো আমার গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 আমরা সবাইকে কি করে দিলাম? হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে চলে আসবে, শুধু গ্রেড 3 লিখবেন, কিন্তু কোনো স্পেস দিবেন না, ঠিক আছে? হ্যাঁ, গ্রেড 1, যেমন গ্রেড 1 যখন আমি লিখতেছি, এই যে এরকম স্পেস দিলে কিন্তু ভেজালে পড়ে যাবেন। GRADE গ্রেড, তারপর একটা স্পেস দিলেন, তারপর একটা হাইফেন দিলেন, তারপর আবার স্পেস দিলেন, তারপর হাইফেন দিলেন, 1 দিলেন, হবে না? না হবে, কিন্তু সব জায়গায় এইভাবে লিখতে হবে। আপনি যখন এই ফর্মুলা ইউজ করে সব জায়গায় করতেছেন, আপনি এখানে দিলেন, তারপরে ইফ এর ঘরে গিয়ে আপনি যখন লিখলেন যে গ্রেড এতে যদি গ্রেড 1 এ যদি D3 ইজ ইকুয়াল টু, একটু পরে তো লিখবো এই যে গ্রেড 1, তখন আপনি আবার গ্রেড এমনি লিখলেন। না না, হ্যাঁ এটা না, আমি বলতেছি, আমি দেখাচ্ছি, একটু দেখেন। গ্রেড 1 এভাবে দিলেন, তখন আবার একটা হাইফেন কম দিলেন, একটা স্পেস কম দিলেন, এভাবে লিখলেন, সূত্র নিবে না। একই রকম স্পেলিং দিতে হবে এটার ভিতরে, এখানে যা লিখছেন ঠিক সেম ওয়েতে লিখতে হবে, না হলে আপনার সূত্র এই গ্রেড 1 এ ডিপেন্ড করে যা ঘটবে সেটা ঘটবে না। তো এই জন্য আমি বলি কোনো স্পেস টেস্ট কিছু দেওয়া দরকার নাই, নর্মালি গ্রেড 1 এই স্পেলিংটা লিখে দেন, কোনো স্পেস দিয়েন না। গ্রেড 2 এভাবে লিখে দেন, দেখবেন সব সূত্র ঠিক লিখছেন, কিন্তু এই যে স্পেস দিলেন, এই স্পেস তারা নিবে না, ঠিক আছে? তো গ্রেড 2 গ্রেড 3 এভাবে লিখবেন, কোনো স্পেস থাকবে না মাঝখানে। স্যার সবাইকে কাজ চলতে থাকুক। আচ্ছা, দিলাম। হ্যাঁ, এবার দেখেন, এই যে চলে আসছে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3। যখন এটা চলে আসবে, তখন এরা যাতে সবাই পায়, তার জন্য আমাকে কি করতে হবে? প্রথম ঘরটা খালি রেখে কপি সেল দিয়ে সবাইকে করতে হবে, সবাইকে কপি সেলস দিলেন। এবার আপনি আপনার টুলস অনুযায়ী গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3, গ্রেড 1 3 2 3 এরকম ভাবে। হ্যাঁ, তাহলে গ্রেড 1, তারপর বলেন একটু কাইন্ডলি, গ্রেড 2 3, এটা 3 বিতে 3 3, তারপর 2, হ্যাঁ 3 2 3 2 2, হ্যাঁ দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেড দিলাম। গ্রেডকে এখন যদি বলে যে এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, মাঝখানে নিয়ে আসবে, ঠিক আছে? মাঝখানে আছে মোটামুটি, যদিও লাগে না, এই বাস যেখানে আনার কথা সেখানে নিয়ে আসলাম। এবার বলতেছে কি, খেয়াল করেন, এখান থেকে আমার একটু কমপ্লেক্স সূত্র শুরু। এই যে বেসিক ওয়েজে আমার একটা কমপ্লেক্স সূত্র আছে, ওভার টাইম টোভার টাইম এগুলোতে তেমন কিছু নাই। বেসিক ওয়েজে তারা বলতেছে কি, যে ভাই তুমি এখানে একটু বুঝতে হবে, হ্যাঁ সবাই মিলে বুঝি আসেন।
বলতেছে যে বেসিক ওয়েজে আপ টু 40 আওয়ার্স ওয়েজেস আর বেসিক ওয়েজ, 40 ঘন্টা হচ্ছে আপনার বেস ওয়েজ। 40 ঘন্টার উপরেও অনেকে কাজ করতে পারে, 40 ঘন্টার নিচেও কাজ করতে পারে, রাইট? তাহলে বেস ওয়েজ কত? 40। বেস ওয়েজ, নট বেসিক, বলতেছে বেস ওয়েজ। হ্যাঁ, আচ্ছা। এরপর বলতেছে যে যদি এই 40 ঘন্টায় করে যদি আওয়ার হয়, গ্রেড 1 কত ঘন্টা করে পাবে? প্রত্যেক আওয়ার, পার আওয়ারে কিন্তু বলতেছে। অর্থাৎ কারো যদি 40 ঘন্টা মানে কারো যদি গ্রেড 1 হয়, তার 40-এর সাথে কত গুণ হবে? 150। গ্রেড 2 মানে 125 এবং গ্রেড 3 মানে 100। আচ্ছা, এই যে লেখাটা আছে, তার মানে আমরা কি বুঝতেছি? কাকে দিতে হবে? কোন ফাংশনটাকে আমাকে ইউজ করতে হবে? ইফ। ইফ গ্রেড 1 হলে 150, গ্রেড 2 হলে 125, গ্রেড 3 হলে 100, বাট বেস ওয়েজ কত? 40। আচ্ছা, তাহলে আমি যদি এখানে এভাবে বলে দেই, খেয়াল করে দেখেন, এখানে অনেক কিছু বুঝার আছে। আমি বলে দিলাম যে এখানে লিখি, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। বড় করে লিখলে না হয় তো আপনি বুঝতে পারেন না। আচ্ছা, দেখেন, ইজ ইকুয়াল টু ইফ গ্রেড গুলা কোথায় আছে? ডেজিগনেশনের ঘরে। তাহলে D3 ইজ ইকুয়াল টু যদি গ্রেড 1 হয়, GRADE 1 হয়, তাহলে কমা দিয়ে কত লিখবো? এই আওয়ার, আওয়ার ইন্টু E3। স্যার ওই যে পিছনে আলোর ইয়েটা একটু কম।
যে পেশায় আছি সেই পেশাটাকে আরো মানে দক্ষতার সাথে এবং আন্তরিকতার সাথে যাতে আমরা করতে পারি সেজন্য আমরা এই ট্রেনিংটা করছি। কারণ এখানে যে কাজগুলি আছে সেগুলো বেসিক্যালি আমাদের লাগে তার শিট তৈরি করতে বা আমরা প্রশ্ন তৈরি করি এগুলি যাতে আমরা নিজেরা করি এবং এটার নিরাপত্তাটাও থাকে সিকিউরিটিও থাকে এবং আমি যাতে নিজে কাজটা করতে পারি। উনি প্রায় সময় ভিজিট করে, হ্যাঁ। আর ভিজিট করে, যেদিন ভিজিট করে সবার গাম ছুটায়। হতে পারে। আচ্ছা দেখেন, আচ্ছা ব্যাক করি, হ্যাঁ। এরকম ভিজিট হতেই থাকে এখানে কম বেশি। আচ্ছা দেখেন, ঢাকার কাছে তো ভিজিট অলওয়েজ হতে থাকে। হ্যাঁ, সব ভুলে গেলাম। আচ্ছা, আমরা আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় ছিলাম, বুঝতে পারছেন? বেসিক ওয়েজে, হ্যাঁ। এখন বেসিক ওয়েজে যেটা হচ্ছে যে
বেসিক ওয়েজে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 40 ঘন্টা পার। এখন এখানে যে আওয়ারটা আছে, আমরা যদি এই আওয়ারের উপরই ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখেন, আমি এখানে 3টা জিনিস একটু খেয়াল করি। হ্যাঁ, 3টা জিনিস আমি এক্সট্রা নিব, 2টা জিনিস আমি এক্সট্রা নিব। একটা হচ্ছে, খেয়াল করে দেখেন, বেসিক ওয়েজেস ফর অনলি 40 আওয়ার্স, যেটা আমাকে বলছে যে বেস ওয়েজ যা। আপনারা বুঝতে পারছেন কি? মানে একটা জিনিস হচ্ছে বেসিক ওয়েজ অনলি ফর 40 আওয়ার্স, ঠিক আছে? আর এইখানে যে বেসিক ওয়েজটা আমি করব সেটা হচ্ছে এখানে যা আছে তাই। যেমন প্রথম জন যে, তার বেসিক আওয়ার্স হচ্ছে কত? 40। খেয়াল করেন, একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, পরের জনে এসে কি করছে? তার বেসিক আওয়ার্স কত হয়েছে? 55। তাহলে কি সে 40-এর থেকে 15 ঘন্টা বেশি কাজ করছে না? করছে না? আচ্ছা, তাই না? তাহলে কিন্তু আমাকে বেসিক ওয়েজে বলছে শুধু 40 আওয়ার্সের জন্য হিসাব করতে, আমাকে কিন্তু বেশি। অথবা এই যে দেখেন 35, এটা কম না? সে মানে 4 ঘন্টা, 40 ঘন্টা তো তার ওয়ার্ক আওয়ার্স, কিন্তু সে কি করছে? কেউ বেশি করছে, আবার কেউ আবার কম করছে, তাই না? এখন আমি যদি বলি, বরাবর যদি আমি এভাবে বলে দেই যে ইফ D3-তে যদি গ্রেড 1 থাকে, D3 মানে আমার ডেজিগনেশন, D3-তে যদি গ্রেড 1 থাকে, তাহলে E3 মানে হচ্ছে আমার আওয়ার্স ইনটু পার আওয়ারে হচ্ছে 150 টাকা করে, ঠিক আছে? এটা হলো একটা। কিন্তু যদি তা না হয়, তাহলে ইফ D3-তে যদি গ্রেড 2 থাকে, তাহলে আমার কি করতে হবে? E3 ইন্টু 125। আর বাকি জন্য লিখতে হবে না, বাকি যেই আছে গ্রেড 3 আছে তার জন্য E3 ইন্টু 100 লিখে ফেললাম, তাই না? তাহলে এটা আমার বেসিক না। হ্যাঁ, এটা আমার বেসিক। বেসিক, এটা কিন্তু আমাকে বলতেছে বেসিক। আসলে কি এটা আমার বেসিক ওয়েজ হলো? বলেন তো। এটা আমার বেসিক ওয়েজ হয় নাই। কেন হয় নাই? কি লিখছি? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1, GRAD, গ্রেড 1, E3 ইফ E3 কি আছে? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। D3 যদি, ও আচ্ছা 5, সবাই তো হবে না, D3ও তো 5 হবে। D5, E5, D5, আচ্ছা বড় করতেছি, দাঁড়ান, এখানে বড় করে দেখাচ্ছি। এই যে কপি, এখানে পেস্ট করলাম, পেস্ট। এটা বাদ দিয়ে দেই, এই এটা লিখছি। হ্যাঁ, এটা লিখছি, এবার দেখা যাচ্ছে? না, লেখা লাগবে না, আপনারা একটু বুঝেন। দেখেন, ইফ D5-এ যদি গ্রেড 1 থাকে, তাহলে E5 ইন্টু 125, যদি গ্রেড 2 থাকে 125। এখন আমি এটা যখন দিচ্ছি, তাহলে আমার এই অনুযায়ী ডাটা চলে আসতেছে, রাইট? এখন দেখেন বেসিক ওয়েজ, এখন এখানে 55 ঘন্টার জন্য সে এটা পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা কি ছিল? বেসিক ওয়েজ শুধু 40-এর জন্য, শুধু 40 ঘন্টার জন্য। এখানে তাকে বেশি দিচ্ছি না আমি টাকা। এভাবে যদি অ্যাকাউন্ট অফিসার বেশি দিতে থাকে, কোম্পানি তো লাঠি উঠবে। তাহলে তাকে আবার ওভারটাইমের জন্য আমরা আওয়ার দিব না, রাইট? ওভারটাইম বলে দিছে যে যদি 40 ঘন্টার বেশি হয়, প্রত্যেক 40 ঘন্টার জন্য 100 করে দেওয়া, ওভারটাইমে বলছে, তাই না? তাহলে কি বলবো? ওভারটাইমটা আগে একটু দেখে নি। দেখেন, ইফ যদি আমার এই আওয়ারটা, মানে আওয়ারের ঘরে যদি 40-এর উপরে হয়, তাহলে তাকে দিব কত?
150, এখানে কিন্তু গ্রেডের কথা বলে নাই। 200 টাকা করে পার আওয়ার। প্রত্যেক আওয়ারের জন্য কি করব, দেখেন দেখেন, প্রত্যেক আওয়ার মানে 40-এর উপরে যত ঘন্টা হয়েছে তাহলে কি করব, তাইলে আমরা বিয়োগ করব। বিয়োগ কাকে করব, E5 মাইনাস 40 ইন্টু কত 200, আদারওয়াইজ 0। যদি 40-এর উপরে থাকে, এটা কি বুঝতে পারছি? ওভার টাইমের জন্য বলতেছি। দেখেন ওভার টাইম এর জন্য বলতেছি কি, ইফ যদি 40 ঘন্টার উপরে হয়, আওয়ারটা যদি 40 ঘন্টার উপরে হয়, তাহলে যত বেশি তার জন্য কি করব, মাইনাস 40 ইন্টু 200। কিন্তু যদি 40 ঘন্টার কম হয়, তাহলে ওভার টাইমে সে কোনো আওয়ার পাবে না, তাই না? ওভার টাইম আমরা হিসাব কি করি, যে ওভার টাইম আমরা এভাবে হিসাব করি, যেমন ধরেন যে গার্মেন্টস কর্মীদের ক্ষেত্রে ওদের মিনিমাম ইয়ে হচ্ছে এত, কিন্তু 40 ঘন্টা করে, মানে এটা আমরা উইকলি ওয়েজ করতেছি, তাহলে একদিনে হচ্ছে 8 ঘন্টা করে, তাহলে 5 দিনে কত হয়, 8 5 40 ঘন্টা। হ্যাঁ, এখন কেউ কি করতে পারে, ওই 8 ঘন্টার পরে 10 ঘন্টা করতে পারে, 12 ঘন্টা করতে পারে, করতে পারে না? তাহলে আমরা কি করতেছি, যে 40 হচ্ছে তার বেসিক বেস, সেটা তাকে করতেই হবে। এরপরে সে যত এক্সট্রা করবে তার জন্য, ওইটার জন্য পার আওয়ারের জন্য সে কত করে পাবে, 200 টাকা করে পাবে। কিন্তু যদি 40 ঘন্টার নিচে না করে, উপরে না করে, তাহলে সে কোনো ওভার টাইমে টাকা পাবে না। ঠিক আছে, এটা তো বুঝছি। আচ্ছা, তাহলে দেখেন, এটা যদি কপি করে আমরা ওভার টাইম ওয়েজের এখানে পেস্ট করে দেই, তাহলে দেখেন, হ্যাঁ, যে 55 ঘন্টা করছে তারে 15 ঘন্টা এক্সট্রা করছে উইকে, তাহলে 15 ইন্টু 200 করে দিছে 3000। ঠিক আছে না? আচ্ছা, এখন আপনি যখন টোটাল গ্রস অ্যামাউন্ট যোগ করবেন, তখন আপনি কি করবেন, এটার সাথে এটা যোগ করে দিবেন, তারপরে তো তাকে স্যালারি দিবেন। তাহলে দেখেন, এখানে এসে আমি কি করতেছি, একবার তাকে 55 ঘন্টার জন্য তাকে টাকা দিলাম, 55 ঘন্টা বরাবর 55 ঘন্টার জন্য তাকে টাকা দিলাম, আবার তাকে ওভার টাইমের জন্য টাকা দিচ্ছি, বারবার দুইবার দিচ্ছি না, দুইবার পেমেন্ট হচ্ছে না তার। এখন এরকম হিসাব করলে তো কোম্পানি এইচআর এ দিবে, অ্যাকাউন্ট অফিসারেও দিবে, যে তো কত দিছো বেশি। এখন আমাকে এটা ব্রেক করতে হবে। আমাকে কি করতে হবে, এখানে এসে সে যেন বরাবর 40, অ্যাকচুয়ালি তার 40 ঘন্টার জন্য সে কত পাওয়ার কথা, এটা আমরা দেখি। দেখেন, তাহলে আমরা কি করব, ইফ আমরা এই সূত্রটাই লিখবো, এই যে আমরা একটু আগে যে সূত্রটা লিখছি, এই সূত্রটাই লিখবো, যে যদি কারো যদি গ্রেড 1 হয়, তাহলে E5 না, E40 ইন্টু 140। যদি গ্রেড 2 হয়, তাহলে 40 ইন্টু 140। আবার E5 না, মানে E5 এ যা আছে সেটা না। বুঝতে পারছি এই জায়গাটা কি? হ্যাঁ, 40 ঘন্টার জন্য কে কি পাচ্ছে সেটা আমি দিচ্ছি। দেখেন, খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে কি হচ্ছে, না বুঝলে বলেন, না বুঝলে আবার বুঝাবো। দেখেন, আমি এখানে আসি, দুইটা সূত্র একটু খেয়াল করেন। একটা কি বলছিলাম, এটা বাদ দেয়, এটা তো ওভার টাইমের জন্য। একটা সূত্রে বলছিলাম কি, D5 এ যদি গ্রেড 1 থাকে, তাহলে E5 এ মানে আওয়ারের ঘরে যা আছে তার সাথে কত গুণ করো, 150। হ্যাঁ, আবার D5 এ যদি গ্রেড 2 থাকে, তাহলে আওয়ারের ঘরে যা আছে তার জন্য কত দিবা, 125। আওয়ারের ঘরে যা আছে তার জন্য 100 টাকা, তাই না? আর এখানে আমি কি বলতেছি, যে গ্রেড 1 অনুযায়ী 40 ইন্টু 150, 40 ইন্টু 150 বলছি না, মানে শুধু 40-এর জন্য, শুধু গ্রেড যা আছে তার সাথে 40 গুণ করো, গ্রেড যা আছে তার সাথে 40 গুণ করো। এই দুটো সূত্রের মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন? একটা হচ্ছে E5 এ মানে আওয়ারের ঘরে যা আসছে তার সাথেই গুণ করো, আর একটা হচ্ছে শুধু 40-এর জন্য গুণ করো। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, তার আওয়ার মানে আমাদের বেসিক ওয়েজ অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এইটা। বুঝতে পারছেন?
আর আমি যে সূত্র লিখছি, ভুলভাল সূত্র লিখছি, সেই অনুযায়ী তাকে কি দিচ্ছি, 1500 টাকা বেশি দিচ্ছি, রাইট? এই বেশি পাওয়াটা বন্ধ করতে হবে, এই বেশি পাওয়াটা বন্ধ করতে হবে, যাতে করে সে কি পায়, এই পায়। আচ্ছা, এখন আমি যদি একটু কম্পেয়ার করে দেখি, আমি যদি বলি যে, আমি যদি এখানে বলি যে আমার বেসিক ওয়েজ হবে এইটা মাইনাস এইটা, করতে পারি না? 600 মাইনাস 600 বেসিক ওয়েজ করতে পারি কিনা? আচ্ছা, ধরুন করলাম যে এইটাতে, এটা তো 40 ঘন্টার জন্য পাইছে, আর এটা হচ্ছে বেশির জন্য পাইছে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে খেয়াল করেন, এখানে যে আওয়ারটা আছে সেটা হচ্ছে টোটালটা, আর এখানে হচ্ছে শুধু 40 আওয়ার্সের জন্য। তাহলে মাইনাস করে দিই, তাহলে তো 1500 টাকা চলে আসবে। করতে পারি না? হবে না। হ্যাঁ, হবে না। যে কম করছে তার জন্য আবার কি করবে, মাইনাস চলে আসবে না? দেখেন, এটা মাইনাস যদি এটা করি, এটা মাইনাস এইটা 40 ঘন্টার জন্য যা পাওয়ার কথা তাকে মাইনাস করে, তাহলে তো প্রথম জন তো 0 আসলোই। বাকিদের ক্ষেত্রে কি হবে দেখেন, একটা চলে আসবে, আবার মাইনাস। প্লাস গুলো ঠিক আছে, যে এক্সট্রা করছে 40 ঘন্টার উপরে তার জন্য হিসাব ঠিক আছে, কিন্তু যে বরাবর করছে তার জন্য হিসাব ভুলভাল আছে। আবার যে কম করছে তার জন্য হিসাব কম। তার মানে মাইনাস করা যাবে না। একটু আগে যখন আমরা মাইনাস করছি, যে যে বেশি করছে তাকে বিয়োগ করে আমরা করে দিই, হবে না। কারণ আমার ওই যে কিছু জিনিস গ্যাঞ্জাম আছে, একটা হচ্ছে বরাবর আছে, কেউ কেউ 40 ঘন্টা পাক্কা করছে, আবার কেউ কেউ আছে ফাঁকিবাজি দিয়ে 35 ঘন্টা করছে। তাহলে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা এভাবে লিখতে পারি, সূত্রটাই পুরোপুরি আমরা একটু ঠিকঠাক করে লিখতে পারি। যখন লিখব তখন আমরা লিখবো এভাবে যে, ইফ আমার D5 এ যদি গ্রেড 1 থাকে, তাহলে আমি এখানে E5 দিয়ে গুণ করতেছিলাম না, রাইট? E5 দিয়ে গুণ করতেছিলাম না। এখন আমি বলবো মিন E5, 40। তাহলে এখানে কি আসবে, ইন্টু 150। এই সূত্রটুকুতে কি আসবে বলেন তো? E5, হ্যাঁ, E5 বা 40 মধ্যে যেটা মিনিমাম তার সাথে কত গুণ করবে, 150 গুণ করবে, রাইট? গ্রেড অনুযায়ী গুণ করে দিবে 150। আচ্ছা, এখন যদি প্রথমটার ক্ষেত্রে যদি দেখি, এইটুক সূত্রতে আমরা প্রথমটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রথমটা আছে 40। 40 এখানে হচ্ছে E5 এ 40 আসবে, 40। তার 40-40 মধ্যে কোনোটাই মিনিমাম না, তাহলে আপনাকে 40 দিয়ে গুণ করে দিবে। এটার একটা আউটপুট আছে। যেমন ধরেন আমি যদি দেখি যে এখানে একটু দেখি, হ্যাঁ, এটার জন্য মিনিমাম আওয়ার্স গুলা বের করি। এই যে এটার জন্য একটা ইনসার্ট করলাম, এগুলো বোঝানোর সুবিধার্থে আপনাকে করতেছি। আমি এতটুকু লিখি, সরি এটা ভুল হয়ে গেছে, এখানে লিখতে হবে, ইজ ইকুয়াল টু মিন E5, 40। তাহলে আমাকে কি আউটপুট দেয় এটা তুমি একটু দেখি, দেখেন তো কি আউটপুট দিছে। প্রথমটার জন্য 40 দিছে, দ্বিতীয়টার জন্য কত দিছে, 40, 35। যেটা কম সেটা কমই দিছে, আর বাকি সবকিছুর জন্য কি দিছে, 40 আউটপুট। কেন 55-এর মধ্যে 50 আর 40-এর মধ্যে ছোট কে, 40, তা 40 দিছে। তাহলে কি বরাবর 40 দিয়ে সব গুণ হচ্ছে না? এবার এটা যদি আওয়ার দিয়ে গুণ করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? কিভাবে গুণ করব, আমরা বলবো যে এই যে লিখতেছিলাম, মাঝখানে আমরা চলে গেছি, যে ইফ আমার E5 যদি গ্রেড অনুযায়ী E5, 40 যদি হয় তাহলে 40। তারপরে যদি বলতেছি যে ইফ, নেক্সট সূত্রে যাচ্ছি,
D5 যদি ইজ ইকুয়াল টু গ্রেড 2 হয়, মিনিমাম E5, 40 ইন্টু 125, আর নাইলে E5 মিন এটাই ইন্টু 100। এই সূত্রটা বুঝিনি এমন কে আছে বলেন, হাত তুলেন। দেখেন আবার বলি, যে বলতেছে কি যে E5 এর মধ্যে 40 দিয়ে, E5 বা 40 এর মধ্যে কে ছোট যে হবে তার সাথে গুণ করবা 150, তাহলে আর কি হবে, কেউ এক্সট্রা পাবে না। আবার কেউ 35 ঘন্টা করে 40 ঘন্টার কি পাবে না, টাকা পাবে না। যে মিনিমাম সে বেশি মিনিমামটাই পাবে, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে বেস 40-এর যে হিসাবটা সেই হিসাবটা ঠিক হয়ে যাবে। দিলাম। এখন দেখেন বেসিক ওয়েজে শুধু 40 ঘন্টার জন্য আসলো, রাইট? শুধু 40 ঘন্টার জন্য আসলো। এবার 40-এর সাথে ওভারটাইম যোগ করে তাকে আমরা আউটপুট দিয়ে দেব। এই পুরা সূত্রে, পুরা টুলসে এইটাই একটা কমপ্লেক্স জিনিস, আর বেসিক ওয়েজ এই জায়গাটা কমপ্লেক্স জিনিস, আর সবকিছু নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ। দুইটা জিনিস শুধু ইম্পর্টেন্ট, এটাই আসছিল আমাদের। হ্যাঁ আপনারা এই পর্যন্ত করেন। আবার দেখাচ্ছে ডেজিগনেশন আর এমপ্লয়ি আইডি, তাই না? তিনটা জিনিস এখানে। তাহলে আমার এটা হলো, এগুলো আমি বাদ দিয়ে দিই, যেগুলো আমি নতুন নিছিলাম এগুলো কোনো দরকার নাই, ডিলিট করি। না না না, ঘর আলাদা করে নিতে হবে না, আপনারা এই সূত্রটা বরাবর লিখবেন, আমি দিয়ে দিচ্ছি তাহলেই হবে। এই যে এই সূত্রটা তুলে নেন, একটু তুলে নেন। হ্যাঁ ছবি তুলে নেন, আমি ছবি তুলে নেওয়ার পর স্যার আপনাকে দেখাচ্ছি। না একটাই, এইটা এগুলো হচ্ছে বোঝানোর জন্য করছি, এগুলো বাদ, এগুলো কিন্তু দিয়েন না। সূত্র অ্যাকচুয়ালি এইটা, আর ওভারটাইমের জন্য এটা হচ্ছে ফর বেসিক ওয়েজ। আপনারা কি সূত্র তুলতেছেন কে জানেন? বেসিক ওয়েজেস, আর এটা হচ্ছে আপনার ওভারটাইম। ওকে, বেসিক ওয়েজ, ওভারটাইম ওয়েজ, আর কি আছে? আর আইটি মাইটি এগুলো তো কমন জিনিস, কমন জিনিস না? যে এটা যোগ করব, গ্রস মেডিকেল অ্যালাউন্স কে যোগ করব, তাও একবার বলে দেই তারপরে যাই। হ্যাঁ, মেডিকেল অ্যালাউন্স বলছে কি আমার ফিক্সড 500 টাকা। আচ্ছা ফিক্সড 500 টাকা পার উইক বলছে, তাহলে কি 500 ইনটু কিছু হবে, গুণ হবে? কারণ আমরা কিসের কাজ করতেছি, আমরা বানাচ্ছি তো উইকলি ওয়েজ, তা পার উইক বলছে। যদি বলতো মান্থলি ওয়েজ তাহলে প্রত্যেক উইকের জন্য 500 টাকা করে গুণ করতাম। এখন বলতেছে উইকলি ওয়েজ, সো বরাবর 500 টাকা। এই টার্মস গুলো একটু মনে রাখেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, না বুঝলে অ্যাসেসর থেকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আর গ্রস অ্যামাউন্ট কি? বেসিক প্লাস ওভারটাইম দিয়ে দেন, বেসিক প্লাস ওভারটাইম। আইটি, আইটি হচ্ছে 10% অফ গ্রস, তাহলে গ্রসের 10% শেষ। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট টুল, খালি দুই একটা জিনিসই কঠিন। আর নেট অ্যামাউন্ট কি?
বলে দিচ্ছে ওরা, গ্রস ওয়েজ প্লাস মেডিকেল অ্যালাউন্স যোগ করে আইটি দিয়ে বিয়োগ করবে, মানে কত, বাকি কোনো কিছুতেই কঠিন নাই। গ্রস অ্যামাউন্ট প্লাস মেডিকেল যোগ মাইনাস আইটি, হলো নেট অ্যামাউন্ট। ওকে, এবার আসেন এই, আর এই যে এগুলা একটা একটা চার্ট তৈরি করবেন, চার্ট করে কি করবেন, এই চার্টটা আনবেন, এই এটা লিখবেন, হাতে লিখবেন, তারপরে চার্টটা নিয়ে আসবেন পরে। একই সিটি বলছে, স্যাম্পল 2 আর কি, স্যাম্পল 1 বানাবেন হচ্ছে এটা, স্যাম্পল 2 হচ্ছে এটা বানাবেন। আচ্ছা দেখাবো, প্রিন্ট দেখাবো আমি, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত করি, আর যারা ওটা বুঝেন নাই তাদেরকে আবার বুঝাই, আপনারা করতে থাকেন, যারা বুঝছেন তারা করতে থাকেন। এবার বলেন স্যার কোনটা দেখাতে হবে আবার, আসে 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 আর আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা শুরু করি। হলো, এরপরে আমাদেরকে বলতেছে যে তোমরা একটা চার্ট দিবা, চার্ট ফর বুক সেল, ঠিক আছে, চার্ট ফর বুক সেল। তো আপনারা এরকম ভাবে ডাটা ইনপুট করবেন, ধরেন বুক 1 এর জন্য যা আছে, বুক 2 এর জন্য যা আছে, 3 এর জন্য যা আছে, সেগুলো আমরা করে ফেলবো। নেম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, নেম বুক 1, বুক 2, বুক 3। আগের এক্সেলে একটু অংশ বাদ আছে, সেটা আমি বলে দিচ্ছি। বুক 1, বুক 2, বুক 3, আর হচ্ছে বুক 4। ধরেন এখানে 4000, আমি ডামি ডাটা দিয়ে দিলাম, হ্যাঁ 40,000, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, 40, 22, 500, 15,000, 41,890। তারপর ধরেন এখানে 34, আচ্ছা যা আছে আর কি, মানে আমি তো আগালাম না। কেউ কিছু বলতেছেন? 26,890, আহা ভুল করলাম, 26,890, 28,000, 32,000, 43,300, 29,800, 25,678, 37,890, 47,450, 42,300, 15,000 আর 37,000। এটা জাস্ট তুলবেন, তুলে এটাকে একটু রংচং মাখাবেন, যা যা আছে এটা করবেন, একটু হাইলাইট টাইলাইট করবেন, তারপরে লেখছে মনে হয় কি বুক চার্ট ফর বুক সেল, এটাও লিখে দেন, জাস্ট নর্মাল, হ্যাঁ তেমন কিছু না। বুক সেল, ওকে দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমার কি করতে হয়, কিসে কনভার্ট করতে হবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যেতে হবে। তাহলে যাকে যাকে বলছে সবাইকে এভাবে ধরে সিলেক্ট করে ইনসার্ট চার্ট, ঠিক আছে, ইনসার্ট চার্ট দিলাম। চার্ট 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 নামে একটা অপশন আছে, এখানে গিয়ে ইনসার্ট চার্ট, তাহলে চার্ট চলে আসবে। পুরো জিনিসটা মানতে এই যে এখান থেকে শুরু করে সবাই, হ্যাঁ এই যে এরকম ধরে, এই এটাকে ধরবেন, মানে কাকে কাকে নিয়ে চার্ট তৈরি করবে তাদেরকে চিনিয়ে দিবেন, চিনিয়ে দিয়ে চার্ট, ঠিক আছে। আচ্ছা এখন এই চার্টের কি বলছে, কি কি জিনিস বলছে, যে তোমার এই চার্টে আবার একটু ঝামেলা আছে, এই অ্যাক্সিস টাইটেল ম্যাটেল দাও,
প্রথমে বলছে যে চার্টের যে টাইটেল আছে তাকে ক্যালিব্রি 14 সাইজ সার্চ করবেন না, কাজ করবেন না। দেখেন, একটু দেখেন চার্টের হচ্ছে এই যে চার্টকে আনলেন, এরপর চার্টের টাইটেলে আপনি এখানে বলছে যে এটা ক্যালিব্রি বডি আর সাইজ কত বলতে বলছে 14 দিয়ে দেওয়া আছে, দরকার নেই আর কোনো কাজ করার। এরপর বলতেছে এই চার্টের লিজেন্ড এন্ট্রি ফন্ট এত 11 সাইজ। আচ্ছা, লিজেন্ড কি জিনিস? লিজেন্ড হচ্ছে এই যে নিচে যেটা থাকে, এটাকে আমরা বলি হচ্ছে লিজেন্ড। নিচে যে বুক 1 বুক 2 বুক 3 থাকে সেটাকে বলা হচ্ছে লিজেন্ড। এই যে লিজেন্ড গেল, লিজেন্ডকে অন করলাম চলে আসলো, লিজেন্ডকে অফ করলাম চলে গেল। লিজেন্ড এবার কোথায় থাকবে? নিচে, উপরে, সামনে, পিছে যা আছে সব করা যাবে। ও বলতেছে যে বটমে থাকবে, তাহলে এই যে বটমে রাখলাম। ঠিক আছে, এখন এই লিজেন্ডকে বলতেছে কত? ক্যালিব্রি 16 মনে হয়, না 11 এই 11 লিজেন্ড, এটাকে বলা হয় লিজেন্ড, নিচে যেটা থাকে। আচ্ছা, এরপর যেটা বলতেছে হরিজন্টাল অ্যাক্সিস কত? হরিজন্টাল অ্যাক্সিস কে ক্যালিব্রি 12 বোল্ড, ক্যালিব্রি 12 বোল্ড। হরিজন্টাল অ্যাক্সিস মানে কোনটা? আমার একটা আছে ভার্টিক্যাল, আরটা হচ্ছে হরিজন্টাল। ঠিক আছে, যদি না বুঝি যে হরিজন্টাল অ্যাক্সিস কোনটা, এখানে একটু দেখে নিব কোথায় আছে। এই যে এখানে লিখতে হবে টাকা, আর এখানে লিখতে হবে কি মান্থস। ঠিক আছে, টাকা আর মান্থস লিখতে হবে। এবং এই টাকা আর মান্থস যে লিখবেন, এখানে বলতেছে যে এগুলার সাইজ কি হবে? ক্যালিব্রি বডির সাইজ হবে 12 এবং বোল্ড। চার্টকে কিন্তু চার্টের যে টাইটেল ছিল, চার্টের টাইটেল কোনটা বলেন তো? এই যে, হ্যাঁ, এখানে লিখতে হবে চার্ট ফর বুক সেল, এবং এটাকে কি করে দিতে হবে? বোল্ড করে দিতে হবে, বোল্ড। ওকে, টাইমস নিউ রোমান না তো, ক্যালিব্রি বডি চেয়েছে তো। এই যে ক্যালিব্রি বডি 14 বোল্ড, তাহলে এই যে ক্যালিব্রি বডি 14 বোল্ড। ঠিক আছে, এরপর লিজেন্ডকে বলতেছে, লিজেন্ডকে বোল্ড করতে বলে নাই, শুধু 11 সাইজ দিতে বলছে। আর হরিজন্টাল অ্যাক্সিস যেটা দেখাবেন, অ্যাক্সিস কিভাবে দেখাবেন? এখন কিন্তু অ্যাক্সিস দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। প্লাস সাইনে যাবেন, অ্যাক্সিস টাইটেলস কে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাক্সিস টাইটেল চলে আসবে। চার্টে প্লাস সাইনে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাক্সিস টাইটেলস এ ক্লিক করবেন, তাহলে কি আসবে? আপনার আসবে হচ্ছে টাকা। এখানে লিখবেন মান্থস, মান্থস লিখলেন, এটাকে ক্যালিব্রি বডি সাইজও বলে দিচ্ছে একটা 12 মনে হয়, 12, তাহলে এটাকে 12 করে দিতে হবে। এগুলো তো জাস্ট শিখার জন্য আর কি। এবং বোল্ড একইভাবে এখানে টাকা, টাকা এটাকেও কি করতে হবে? বোল্ড করতে হবে। ক্যালিব্রি বডি সাইজ 12 এবং বোল্ড, শেষ, আর কিছু নাই। না, এটা আমি চার্ট দেখে দিলাম আর কি। যদি বলতো পাশে দাও পাশে দিতেন, যদি বলতো উপরে দাও উপরে দিতেন। এখানে দেখে আমরা বলছি আর কি। হ্যাঁ, সেটাই সেটাই, না আছে থাকলে নিচে দিয়ে দিলেন, বুঝতে পারছেন? এইবার এই তো, আর কিছুই বলে নাই, এই হচ্ছে কাজ। পুরো কাজটায় কি যাই, হ্যাঁ, না, ওনারা যেটা দিয়ে দিবে এটাই। আর যদি আপনি এখানে ডাটাতে চেঞ্জ করেন, যদি চেঞ্জ আসে তা চেঞ্জ করে দিবেন। এই যে এখন 4000 দিচ্ছেন, পরে বললেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ চেঞ্জ করতে পারবেন, রেঞ্জ চেঞ্জ করতে পারবেন। দেখেন রেঞ্জ হচ্ছে এই যে এইটার রেঞ্জটা এই যে বলে দেয়। এই যে ধরছি, ধরে এবার আমি বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম কত হবে, মিনিমাম কত হবে। এখানে অটো দেওয়া আছে, মানে যার ডাটা আছে তার উপর ডিপেন্ড করে নিয়েছে। আপনি এটাকে মিনিমাম ম্যাক্সিমাম করে দেন। আপনি বলেন যে না আমি 5500-র মধ্যে দেখবো, 5500 দিয়ে দেন। এই যে আপনি এখানে এসে এখানে ক্লিক করেন,
তারপরে এখানে আপনি ম্যাক্সিমাম মিনিমাম যা আছে সব দিতে পারবেন। ফরম্যাট অ্যাক্সেস, ইয়েস। আপনি বলতে পারেন যে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত আমি দেখতে চাচ্ছি, তাহলে ডিসেম্বর মাস পর্যন্ত দেখেন। বুঝতে পারছেন? এইটা বলেন কোনটা কোনটা? এই যে এগুলা এগুলা এটা এটা হচ্ছে আপনি এই যে চারটা ধরুন নাই এগুলা, হ্যাঁ এগুলো নাই, নাই চলে গেছে, হারিয়ে গেছে, বা নাই দেনই নাই, এইভাবে আছে, রাইট? এরপর প্লাস সাইনে যাবেন, গিয়ে এক্সিস টাইটেলস কে অন করে দিবেন। এক্সিস টাইটেলস কে অন করে দিলেই চলে আসবে। তারপরে আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা, লিজেন্ডকে ফন্ট বড় করছি, লিজেন্ডকে ধরেছি, ধরে এখানে বলেছি যে তোমার ধরেন টাইমস নিউ এরিয়াল ব্ল্যাক, এই যে এরিয়াল ব্ল্যাক, আর সাইজ এই যে সাইজ জি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এখানেই আমাদের এক্সেলের জবনিকা পাঠ হলো, ঠিক আছে। আরেকটা আছে, দরকার নাই, আসলে বলবেন যে ম্যাম শিখায় নাই, শেষ, ঠিক আছে। ওটা হচ্ছে ইনভয়েস, ইনভয়েসেরটা আমি দেখাতে চাচ্ছি না, আমি যদি সুযোগ পাই পরে কোনো এক সময় দেখাই দিব, এখন দরকার নাই। এখন এই যেহেতু কালকে পরীক্ষা, শুনেন সবাই শুনেন, কাজ করেন, পরে কাজ অনেক করতে পারবেন। আচ্ছা শুনেন, এই যে পুরো শীটটা, সূত্রের শীট আপনারা তৈরি করবেন, আমি ওটা প্রিন্ট করে সবাই দিয়ে দিব। কেউ একজন তৈরি করবেন, জান, কেউ একজন তৈরি করবেন, একজন সূত্রের সব শীট তৈরি করবেন, আমাকে বলবেন, আমি প্রিন্ট করে সবাই দিয়ে দিব। ওকে করেন। আচ্ছা, এরপর এই যে জিনিসটা, এখানে কিছু জিনিস থাকে দেখেন, আমি আবারও বলতেছি, যখন যে কোনো এক্সেল প্র্যাকটিস করবেন, এক্সেল প্র্যাকটিস করার পরে তিনটা জিনিস মাস্ট করতে হবে। পুরো এক্সেলটা তো করলেনই, করার পরে এটাকে ফাইল সেভ এস কত কি ফরম্যাটে আছে এখন খেয়াল করে দেখেন। আমি আবারও বলতেছি, সবাই খেয়াল করেন, আমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইভেন এটার জন্য দুই একজনকে নট কম্পিটেন্ট দেওয়ার হিস্ট্রি আমার মানে জানা আছে আর কি, যে একটা এক্সেল শেষ করার পরে সেই এক্সেলকে কি কি ফরম্যাটে সেভ করতে হবে সেটা লেখা থাকে। আপনারা যখন পাবেন, পরীক্ষা দিবেন, তখনই বুঝতে পারবেন, লেখা থাকে যে আমার এই এক্সেলটাকে কি কি ফরম্যাটে সেভ করতে হবে। এখন বাই ডিফল্ট কি ফরম্যাটে সেভ হয়ে আছে? ডট এক্সএসএল ফরম্যাটে সেভ হয়ে আছে, রাইট? এটাকে প্রথমত পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হয়। শীটকে গিয়ে প্রোটেক্ট শীট, চাইলে নোট ডাউন করেন। হ্যাঁ, এটা তো এক্সএক্সএল ফরম্যাটেড বাই ডিফল্ট সেভ হচ্ছে, রাইট? শীটটা বাই ডিফল্ট এক্সএক্সএল ফরম্যাটে সেভ হচ্ছে। তারা বলে এটাকে প্রোটেক্ট শীট করো। প্রোটেক্ট শীটে কি করবেন? শীট 1 কথাটা যেখানে লেখা আছে, এখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন, করে প্রোটেক্ট শীট অপশনটাকে চুজ করবেন। চুজ করে 1 2 3 4 যা দেওয়া থাকে, পাসওয়ার্ড যা দেওয়া থাকে, নিজের মন মতো না, যা দেওয়া থাকে ঠিক ওই পাসওয়ার্ডটা দিবেন। সাধারণত 1 2 3 4 5 থাকে। ওকে দিলাম, রি এন্টার করলাম, তাহলে এটা শীটটা কি হলো? পাসওয়ার্ড প্রোটেক্টেড হলো। পাসওয়ার্ড প্রোটেক্টেড মানে হচ্ছে আপনি এখন এই শীটে কোনো ফর্মুলা লিখতে পারবেন না, আপনাকে বাধা দিবে, কিচ্ছু দেওয়া যাবে না, কেউ এডিটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। দিস ইজ ওয়ান। এটা হচ্ছে একটা পয়েন্ট থাকে। প্রথমে তো শীট 1 এ যাব, গিয়ে প্রোটেক্ট শীট লিখবো, প্রোটেক্ট শীট। প্রোটেক্ট শীট অপশনে ক্লিক, রাইট ক্লিক করবো, শীট 1 এ গিয়ে রাইট ক্লিক করলে প্রোটেক্ট শীট অপশনটা আসে। এখানে এসে 1 2 3 4 5 যা দেওয়ার দেওয়া লেখা থাকে ওখানে কি দিয়ে লক করতে হবে, তাহলে ওকে দিয়ে দিলাম। এবার রি এন্টার দিব, একই জিনিস আবার ওকে দিয়ে দিলাম, শীটটা প্রোটেক্ট হয়ে গেল। এবার আর কোনো কাজ নাই। আমাকে কথা শেষ করতে দেন, লেট মি ফিনিশ। দেন শীট প্রোটেক্ট করলেন, হ্যাঁ, এরপরে ফাইলটাকে সেভ করতে বলে, ফাইলটাকে দুই ফরম্যাটে সেভ করতে বলে। একটা হচ্ছে ফাইল সেভ অ্যাজ সিএসবি, যে কোনো একটা সিএসবি কি ফরম্যাটে সেভ করবেন, যে কোনো একটা সিএসবি ফরম্যাটে, অনেকগুলো সিএসবি আছে, আপনি যে কোনো একটা সিএসবি
ফরম্যাটে সেভ করবেন। সেভ করার পরে নতুন একটা ফাইল আসবে, ডট সিএসবি নামে। দেখেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? ডট সিএসবি। ম্যাগনিফায়ার দেই, আরে ডট সিএসবি। হ্যাঁ, তাহলে এই ফরম্যাটটা আসবে। হ্যাঁ, যে কোনো একটা সিএসবি ফরম্যাটে সেভ করেন, মানে এই কাজটা আপনি সিএসবি ফরম্যাটে করতে পারেন কিনা এটা জানতে চায়। ওনারা বলে দিছে সিএসবি ফরম্যাটে কেন করতে বলছে, মানে একটা ফাইলকে আপনি কয়েকটা ফরম্যাটে সেভ করতে পারেন কিনা এটা জানতে চাচ্ছে। ঠিক আছে, তো লেখা থাকে যে ডট এক্সএক্সএল এবং ডট সিএসবি ফরম্যাটে সেভ করতে পারেন। এই সিএসবি দিয়ে কেউ না কেউ কাজ করতে পারে, বুঝছেন? আমরা কাজ করি না, বাট কোনো এক জায়গায় ডাটা নিয়ে যারা কাজ করে তারা সিএসবি দিয়ে কাজ করে। হ্যাঁ, প্রকিউরমেন্ট। হ্যাঁ হ্যাঁ, সিএসবিটা অনেক কাজে লাগে। হ্যাঁ, ওই জন্যই বলছে। আচ্ছা, এই যে সেভ করলেন, দেখেন সেভ করার পরে একটু খেয়াল করেন স্যারেরা, সিএসবি ফরম্যাটে আপনার কিন্তু এক্সেল এর উপরে এই সিএসবিটা এসে থাকে, খেয়াল রাখবেন। আপনি সিএসবি ফরম্যাটে কোনো সূত্র লিখলে কিন্তু কাজ হবে না। সিএসবি ফরম্যাট শুধু ফরম্যাট আনার জন্য। যখনই আপনি ডট সিএসবি ফরম্যাটে সেভ করবেন, নতুন একটা ফাইল আপনার সামনে ওপেন হয়, সেই ফাইলটা সিএসবি ফরম্যাটে সেভ হয়ে গেছে, জাস্ট কেটে দিবেন। সিএসবি ডট সিএসবি যেটা থাকবে সেটাকে জাস্ট এভাবে কেটে দিবেন, তৈরি করে কেটে দিবেন। তাহলে আপনার ফাইলে কয়টা ফাইল তৈরি হলো? ডট এক্সএক্সএল, ডট সিএসবি। ওকে, তাহলে আমার দুইটা ফাইল ফরম্যাট হয়ে গেল। এবার তৃতীয় ফাইল ফরম্যাট কি? তৃতীয় ফাইল ফরম্যাট হচ্ছে পুরো কাজটাকে কি করতে হবে? এবার যখন তৃতীয় ফাইল তৈরি করবেন, খেয়াল রাখেন, তৃতীয় ফাইলটা যখন তৈরি করবেন তখন অবশ্যই আবার এক্সএক্সএল কে ওপেন করে নেবেন, যেখানে আপনার কি লেখা আছে? সূত্র লেখা আছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে সিএসবি ফরম্যাটে সেভ করতে গেলে এক্সএক্সএল হাওয়া হয়ে যায়, এরপর আর পায় না খুঁজে। ঠিক আছে, তো এক্সএক্সএল কে আগে সূত্র টুত্র লিখে একটা সেভ মারবেন, সেভ মেরে তারপরে সিএসবি ফরম্যাটে তৈরি করবেন। তারপরে এবার বলতেছে পিডিএফ ফরম্যাটে তৈরি করতে। তাহলে কি করবেন? পেজ লেআউটে যাবেন, তারপরে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে পেজ ব্রেক প্রিভিউতে গিয়ে এটাকে দুই পেজ আছে না, দেখেন বারবার দেখানো যাবে না কিন্তু, পেজ 1 পেজ 2 এটাকে কি করবেন? এক পেজে নিয়ে আসবেন, পেজ 1 এ নিয়ে আসবেন। আবারও বলতেছি, মাস্ট ডট এক্সএক্সএল, ডট সিএসবি এবং ডট পিডিএফ, তিনটা ফরম্যাটেই আপনাকে সেভ করতে হবে। পারবেও? সেভ করলেন, আপনি পেজ ব্রেকে এটাকে এক পেজে নিয়ে আসলেন, তারপর নরমালে চলে আসলেন। এবার আপনি ফাইল সেভ অ্যাজ পিডিএফ, ওকে, সেভ করে দেন। তখন আপনার সামনে আরেকটা পিডিএফ ফরম্যাটে সেভ হওয়া ফাইল থাকবে। এই হচ্ছে আপনার টোটাল কাজ। ওই যে বলছি না যে দেখেন, তখন দেখেন, দেখছেন? আচ্ছা দেখেন, কাজ হচ্ছে কি, আপনাকে ডট পিডিএফ আকারে সেভ করতে হবে। দেখেন ফাইল, হ্যাঁ ফাইল তো ওপেন আছে এক্সএক্সএল, হ্যাঁ ডট এক্সএক্সএল থেকে পিডিএফ বানাতে হবে। তাহলে কি করবেন? হোমে যাবেন, হোমে আসেন, মেইনলি হোমে আসেন, ডিএসবি ডট সিএসবি, ফাইল সেভ অ্যাজ ডট সিএসবি, এই যে ফাইল সেভ অ্যাজ, এই যে সিএসবি চিনিয়ে দিবেন,
সেভ। সেভ করার সাথে সাথে সে বলবে কি যে একটা নতুন ফাইল আপনার সামনে ওপেন হবে, নিজে নিজেই ওপেন হবে। আপনি জাস্ট এটাকে কেটে দিবেন। সিএসবি আসার পরে যে দেখবেন .csv লেখা আছে, কেটে দিবেন। আর কিছু করবেন না, মানে তৈরি করেই শেষ। সেভ হয়েই তো আছে, সেভ হয়ে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে এক্সেল কে আবার ওপেন করবেন। ওপেন করে এবার এটাকে একটু সেভ টেপ দিবেন, একটা এমনি নর্মাল কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিবেন। এবার এটাকে সেভ করতে হবে কি পিডিএফ ফরম্যাটে। তাহলে ভিউ পেজ ব্রেক প্রিভিউতে যাবেন, গিয়ে দেখবেন যে এটা কয় পেজের মধ্যে আসছে। দেখলেন যে 2 পেজে আসছে, এটাকে 1 পেজে নিয়ে আসলেন। 1 পেজে আনার মানে জাস্ট আনার জন্য, মানে দেখার সুবিধার্থে আনলেন। তারপর নরমালে আসলেন, নরমালে এসে ফাইল সেভ অ্যাজ পিডিএফ। এভাবে 1 পেজে আনার সুবিধা হয় কি আপনি যখন প্রিন্ট করবেন 1 পেজে চলে আসবে। হ্যাঁ, এই যে তো আনলাম তো। রেশিও ছোট আছে। এবার রেশিও ছোটর সময় যদি প্রিন্ট করতে যান, প্রিন্ট করার সময় অনেক টেকনিক আছে, কয়টা করে দেখাবো। যেমন ধরেন এটাকে এখন আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে? আপনি প্রিন্ট করতে গেলেন, প্রিন্টে গিয়ে দেখলেন এটা অনেক ছোট হয়ে গেছে। আপনি এটাকে চাইলে বড় করতে পারেন, ফিট টু পেজ মার্জিন, তারপর রিডিউস প্রিন্টার মার্জিন, তারপর এটাকে কাস্টম স্কেল দিলেন যে না আমার এটাকে এত বাই এত হইতে হবে, 200% 300% হইতে হবে, আপনি দিলেন, তখন এটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে প্রিন্টের কারিশমা। কিন্তু আপনার ফাইলটা তৈরি করা, আপনার কাজ হচ্ছে ফাইলটা তৈরি করা পর্যন্ত। প্রিন্টের কারিশমা অন্য জিনিস। প্রিন্টে আপনি অনেকভাবে মানে করতে পারেন, এটাকে ল্যান্ডস্কেপ করেন, এটাকে পোর্ট্রেট করেন। হুম 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 এটা হচ্ছে না না সিলেক্ট করে না, না না না, এটা আপনার পেজটা তৈরি হলো, এরপরে আপনি এটাকে A4 সাইজে কিভাবে আনবেন সেটা প্রিন্টের ব্যাপার। প্রিন্ট, বুঝতে পারছেন? সেটা হচ্ছে আপনার প্রিন্টের ব্যাপার। আপনি প্রিন্ট অনেক ভাবে করতে পারেন, কাস্টম ভিউ, কাস্টম ছবি আকার। এই যে দেখেন কাস্টম ভিউ, তার মানে কি যতটুকু ভিউ করতেছেন ততটুকুই একটা পেজের মধ্যে আসবে। এরপর আপনি এটা আরো বড় করেন, এটা ছোট করেন। সেটা হচ্ছে আপনার পেজের লেআউটের উপর অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে। অথবা আপনি ধরেন এটা তো পিডিএফ থেকে, আপনি এখান থেকেও যদি চান ফাইল প্রিন্ট, ঠিক আছে? এবার আপনি বললেন যে অ্যাক্টিভ সেলগুলোকে প্রিন্ট করো, এন্টায়ার ওয়ার্কবুককে প্রিন্ট করো, তাহলে ও এন্টায়ার ওয়ার্কবুক করবে। পোর্ট্রেট ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ চাইছি আমি, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন হবে। তারপরে আরো অনেক কাহিনী আছে এখানে, বুঝতে পারছেন? সেটা আপনি প্রিন্ট করতে গেলে আপনার কাজে লাগবে, বাট এখানে আপনার প্রিন্টের জিনিসটা যাচ্ছে না। আপনার কাছে ফিট টু কলাম ইন ওয়ান পেজ, এই যে ওয়ান পেজ দেখলেন, এই দেখেন আপনি ওদিকে তাকায় আছেন, আমি দেখাচ্ছি আপনি ওদিকে তাকায় আছেন, তাহলে কিভাবে শিখবেন? আপনার এরকম ছিল, এরপর আমি বললাম ফিট অল কলামস ইন ওয়ান পেজ। এই যে আপনি বললেন যে না নো স্কেলিং, তাহলে নো স্কেলিং। বুঝতে পারছেন? অনেকভাবে আপনি চাইলে একটা যে প্রিন্ট করার বিষয় অন্য জিনিস, প্রিন্ট টোটালি অন্য জিনিস, প্রিন্ট টোটালি অন্য জিনিস। আপনাকে শুধু বলতেছে যে এগুলাকে পিডিএফ আকারে সেভ করে রেখে দাও। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার নর্মাল টাস্ক। এই টাস্কের ভিতরে এখন আপনি চাইলে পেজ 3, পেজ 1, পেজ 2 এরকম যা কিছু করার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে এটুকু করতে হবে, মাস্ট করতে হবে। প্রত্যেকটা টুলসে এটা কমন, একটা সিএসবি একটা পিডিএফ ফরম্যাটে সেভ করা। ওকে, দুইটা তিনটা, অ্যাকচুয়ালি তো তিনটা ফরম্যাট হলো, তিনটা ফরম্যাট হলো না, .csv, .xxl, .csv, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এটা করার পরে এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের এই যে গুগল ফর্ম তৈরি করতে হবে। আজকে যেহেতু সময় নাই, গুগল ফর্ম আমরা তৈরি করব না, ঠিক আছে? 15 মিনিটের মতো সময় আছে, দেখা শুরু করি, শেষ হবে না মনে হয়। থাক, আজকে থাক। না না, একবারে ফ্রেশ স্টার্ট করি, কালকেই করি, ঠিক আছে? হ্যাঁ, আসতেছি। আচ্ছা, এবার আপনারা প্র্যাকটিস করেন, আমি আসতেছি 1 মিনিট। আচ্ছা, এবার একটু এদিকে দেখেন, একটু বসেন বসেন, সিএস এ আসেন, সিএস এ এসে আমার এক্সেলে দেখেন।
আপনারা যারা বুঝতেছেন না যে আমাকে কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করব, আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে। যেহেতু স্যার আজকে সিএস তৈরি করছে, কেউ যদি সিএসটা পড়ে সে অর্ধেক জিনিস জেনে যাবে। দেখেন কি কি ডকুমেন্ট আপনাদেরকে তৈরি করতে হবে সেটার একটা সিলেবাস আপনাদেরকে আমরা বলেছিলাম, বাট তারপরও এখানে দেখেন দেখেন কি কি জিনিস তৈরি করতে হবে এখানে তারা বলে দিচ্ছে যে আমার সিএসএ কি কি জিনিস থাকবে। যেমন ধরেন মান্থলি বাজেট পড়ছেন না, কেন কোনগুলো ইম্পর্টেন্ট? মান্থলি বাজেট পড়ছি না আমরা, স্যালারি শিট পড়েন নাই, বাট আগে আসতো এই জন্য এখন স্যালারি শিট বাদ, কিন্তু স্যালারি শিটও আমাদের থাকে, ঠিক আছে। ওয়ার্ক শিডিউল এটা আসে না, এখানে এখনো টুলস তৈরি করে না, টুলস করলে চলে আসতে পারে। ইনভয়েস এটাও আপনারা দেখেন নাই, এইগুলো হচ্ছে পুরাতন, ঠিক আছে। মান্থলি বাজেট, স্যালারি শিট এগুলো আমাদের ইয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর দেখেন ইনভয়েস, তারপরে রেজাল্ট শিট এটা দেখেছেন, তারপর লোন ক্যালকুলেটর, লোন ক্যালকুলেটর অনেকটা এই যে উইকলি ওয়েজের মতো, ঠিক আছে এরকম। এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে পড়তে হবে, এবং কি কি ফর্মুলা আপনি পড়বেন, এই যে কলাম ব্রেক ফর্মুলা, এই যে দেখেন দেখে বলে দিছে যে এই এই ফাংশন গুলা তাদেরকে জানতে হবে। এই যে দেখেন, দেখছেন একটা শুনছেন না যে ইরেগুলার স্পেসিং কিভাবে দূর হবে, কি দিয়ে? ট্রিম ফাংশন দিয়ে। দেখছেন, আপনাকে সাজেস্ট করে দিচ্ছে যে আপনাদের যে কাজগুলো ঘটবে সেগুলা এই ফাংশনগুলা দিয়ে ঘটবে, এবং এই হচ্ছে ডাটা ভ্যালিডেশন যে করতে হবে। এই যে দেখছেন কিভাবে প্রশ্ন তৈরি করে তারা, এখানে কিন্তু গাইডেন্স আছে কিভাবে প্রশ্ন করবে কিভাবে। এরপরে আরেকটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেই স্যার আমাকে জিজ্ঞাসা করছেন যে ম্যাডাম কম করে দেন আমার জন্য, এই যে দেখেন কম করার কোনো সুযোগ নাই, আপনারা যা করছেন সব কিন্তু এর মধ্যে পড়ে, ঠিক আছে। এরপর দেখেন আমরা কি বলি, কিছু থাকে আন্ডারপিনিং নলেজ, এক্সেলের জন্য আছে, পাওয়ার পয়েন্টও আছে। এই যে দেখেন আন্ডারপিনিং, এগুলা যদি আপনি একটা ভুল করেন আপনাকে কি দিবে না, কম্পিটেন্ট দিবে না। স্যার আমি আদাব স্যার।